হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গ্রহ সম্পর্কে জানব যার আমাদের পৃথিবীর সঙ্গে এতটাই মিল রয়েছে যে যার সন্ধান পাওয়ার পর সারা বিশ্বের বিজ্ঞানীদের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। এই গ্রহটিকে বলা হয় পৃথিবীর বড় ভাই অর্থাৎ আর্থ 2.0। হ্যাঁ, আমি কথা বলছি কেপলার 452b সম্পর্কে। তাই নিচের জায়গায় বসে পড়ুন, কারণ আগামী কয়েক মুহূর্তে আমরা সময় আর মহাকাশের এই অসীম সীমাকে পার করে কোটি কোটি আলোকবর্ষ দূরের এক রহস্যময় জগতে পা রাখব। একদিকে যা আমাদের ভবিষ্যতের আশা, অন্যদিকে এক অজানা ধাঁধা। জানবো কি এই কেপলার 452b, এর অস্তিত্ব কিভাবে আবিষ্কৃত হলো, সেখানে কি সত্যি প্রাণের সম্ভাবনা আছে, আর একদিন কি মানুষ সেইখানে পৌঁছাতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে। তাই সিট বেল্ট বেঁধে ফেলুন, কারণ এখন শুরু হচ্ছে আমাদের মহাজাগতিক যাত্রা। এক্সোপ্ল্যানেট সহজভাবে বললে এই ধরনের গ্রহগুলো আমাদের সূর্যের চারপাশে নয়, বরং অন্য কোনো তারা বা নক্ষত্রের চারপাশে ঘোরাঘুরি করে। যেমন আমাদের সৌরজগতে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি সূর্যের চারপাশে আবর্তিত হয়, কিন্তু আমাদের মিল্কি গ্যালাক্সিতেই রয়েছে কোটি কোটি এমন তারা যাদের অনেকেরই নিজস্ব গ্রহমণ্ডলী রয়েছে। ওইসব গ্রহ যারা আমাদের সৌরজগতের বাইরে, তাদেরকেই বলা হয় এক্সোপ্ল্যানেট। কিন্তু এই এক্সোপ্ল্যানেট খুঁজে পাওয়া কোনো শিশু খেলা নয়। কল্পনা করুন, আপনি দিল্লির একটি ছাদে দাঁড়িয়ে মুম্বাইয়ের সমুদ্র সৈকতে উঠতে থাকা একটি প্রজাপতি খুঁজছেন, সেটাও দিনের বেলাতে, যেটা প্রায় অসম্ভব। যাই হোক, এই সমস্ত এক্সোপ্ল্যানেটগুলো তার হোস্ট স্টারের আলোর মধ্যে এমনভাবে ঢাকা পড়ে যে সরাসরি এদেরকে দেখতে পাওয়া প্রায় অসম্ভব। তাহলে বিজ্ঞানীরা কিভাবে এই সমস্ত প্ল্যানেটকে খুঁজে পান? তারা এইখানে ব্যবহার করেন এক বিশেষ কৌশল, যেটাকে বলা হয়ে থাকে ট্রানজিট মেথড। যে কোনো গ্রহ তার তারা এবং আমাদের টেলিস্কোপের মাঝখান দিয়ে যায়, তখন তারার আলোর মধ্যে সামান্য একটু কমতি দেখা যায়, এক ধরনের ডিমিং ইফেক্ট। যেমনটা সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে আংশিক ঢেকে দেয়। বিজ্ঞানীরা যখন এমন কমতি নির্মিত সময় অন্তরে লক্ষ্য করেন, তখন তারা বুঝে যান যে এই তারার চারপাশে কিছু ঘুরে বেড়াচ্ছে, হয়তো সেটা কোনো গ্রহ হবে। এরই মাধ্যমে ওই গ্রহের আকার এবং এর কক্ষপথ সম্পর্কেও জানা যায়। এই প্রযুক্তির অসাধারণ ব্যবহার করছে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ। 2009 থেকে 2018 সাল পর্যন্ত 9 বছর ধরে কেপলার টেলিস্কোপ মিল্কির একটি নির্দিষ্ট অংশে 3 লক্ষেরও বেশি তারার উপরে নজর রেখেছিল। আর তার ফলাফল হাজার হাজার নতুন এক্সোপ্ল্যানেটের সন্ধান, যার মধ্যে সবথেকে আলোচিত ছিল আজকের এই কেপলার 452b। নাসা এই গ্রহটির সন্ধানের কথা 2015 সালের জুলাই মাসে ঘোষণা করেন, আর সঙ্গে সঙ্গেই গোটা বিজ্ঞান মহলে উল্লাসের ঝড় ওঠে, কারণ এটা কোনো সাধারণ গ্রহ ছিল না। এটির আকার একদম আমাদের পৃথিবীর মতোই, এবং এই গ্রহটি তার সূর্য থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে, যার কারণে এইখানে প্রাণ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এই অসাধারণ মিলের কারণেই বিজ্ঞানীরা একে ডাকতে শুরু করেন আর্থ 2.0। কেপলার 452b এই গ্রহটির ব্যাস পৃথিবীর থেকে প্রায় 60% বড়। একে রাখা হয়েছে সুপার আর্থের ক্যাটাগরিতে, অর্থাৎ পৃথিবীর তুলনায় বড়, কিন্তু গ্যাস জায়ান্ট নয়। এর ভর পৃথিবীর থেকে 5 গুণ পর্যন্ত অধিক হতে পারে। যদি এই গ্রহ পাথুরে হয়, তাহলে এর পৃষ্ঠে মহাকর্ষ পৃথিবীর দ্বিগুণ হবে, অর্থাৎ আপনার ওজন দ্বিগুণ লাগবে। এই গ্রহ ঘুরে তার তারা কেপলার 452 এর চারপাশে, যেটা আমাদের সূর্যের মতোই তাপমাত্রার কাছাকাছি, প্রায় 5757 কেলভিন। তবে একটি পার্থক্য, কেপলার 452 সূর্যের তুলনাতে প্রায় 20% বেশি উজ্জ্বল ও 10% বড়, এবং তার বয়স প্রায় 6 বিলিয়ন বছর, যেখানে আমাদের সূর্যের বয়স 4.6 বিলিয়ন বছর। কেপলার 452b একবার তার তারাকে ঘুরে আসতে সময় নেয় 385 দিন, অর্থাৎ পৃথিবীর বছরের থেকেও মাত্র 20 দিন বেশি। কিন্তু এখন প্রশ্ন, এই আর্থ 2.0 আমাদের থেকে কত দূরে আছে? বিজ্ঞানীদের অনুসারে এটি প্রায় 1400 থেকে 1800 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এক আলোকবর্ষ মানে আলো যে দ্রুত 1 বছরে পাড়ি দেয়, এবং আলো চলে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটারের গতিতে। এই হিসাবে এই দূরত্ব পার করতে আমাদের সবথেকে দ্রুতগামী মহাকাশযানেরও সময় লাগবে প্রায় 3 কোটি বছর। মানে এর মধ্যে পৃথিবীতে কত সভ্যতা জন্ম নেবে আর হারিয়ে যাবে সেটা বলা মুশকিল। এখন সবার সামনে সবথেকে বড় যে প্রশ্নটি, সেটি হচ্ছে সেখানে কি জীবন আছে? সত্যি কি কেপলার 452b হ্যাবিটেবলের মাপকাঠিকে পূরণ করে? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে যেতে হবে হ্যাবিটেবল জোনে, যেটাকে বলা হয় গোল্ডিলক্স জোন। মানে না খুব গরম না খুব ঠান্ডা, এমন একটি জায়গা যেখানে জল তরল অবস্থায়
থাকতে পারে। আর তরল জল মানেই সেখানে প্রাণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর এখানেই আছে ভালো খবর, কেপলার 452b গোল্ডিলক্স জোনেই অবস্থান করছে এবং নাসার বিজ্ঞানীরা বলছেন এই গ্রহ গত 6 বিলিয়ন বছর ধরেই এই অবস্থানে রয়েছে। 6 বিলিয়ন বছর একটি বিশাল সময়সীমা, যে সময়ের মধ্যে কোনো একটি গ্রহে প্রাণ সৃষ্টির জন্য যথেষ্ট সময় থাকে যদি সব ধরনের প্রয়োজনীয় পরিবেশগত শর্ত পূরণ হয়। কিন্তু গল্পে এইখানে একটি টুইস্ট আছে। কিছু বিষয় আছে যা এই গ্রহের বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। প্রথমটি হচ্ছে বৃদ্ধ নক্ষত্রের সমস্যা। যেমনটি আমি আগেই উল্লেখ করেছি, কেপলার 452b এর নক্ষত্র যেটা কেপলার 452, এটি আমাদের সূর্যের থেকেও প্রায় 1.5 বিলিয়ন বছরের বেশি পুরনো। আর নক্ষত্রদের স্বভাব হলো বয়স বাড়ার সাথে সাথে এরা বড় হতে থাকে আর অধিক গরম হতে থাকে এবং ওই সময় তাদের আলো তীব্র হতে থাকে। এর ফলে কেপলার 452b আজ তার নক্ষত্র থেকে পৃথিবীর তুলনাতে 10% বেশি শক্তি পাচ্ছে। বিজ্ঞানীরা এই বিষয় নিয়ে চিন্তিত যে এই গ্রহটি হয়তো একটি রানওয়ে গ্রিনহাউস ইফেক্টের শিকার হয়েছে। এখন এই রানওয়ে গ্রিনহাউস ইফেক্ট এটা কি? উদাহরণ হিসেবে আমাদের প্রতিবেশী গ্রহ শুক্রকে দেখুন। এমনটা মনে করা হয় যে একসময় শুক্র গ্রহেও সমুদ্র এবং পৃথিবীর মতো পরিবেশ ছিল, কিন্তু তারপর সেইখানে গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড এটা বায়ুমণ্ডলে এতটাই বেশি হয়ে যায় যে তার গ্রহের তাপমাত্রা আর বাইরে যেতে দেয়নি। ফলস্বরূপ শুক্র আজ একটি জ্বলন্ত অঙ্গার, যেখানে পৃষ্ঠের তাপমাত্রা এতটাই বেশি যে সীসাও গলে যায়। যদি কেপলার 452b এর সাথেও এমন কিছু ঘটে থাকে তাহলে সেইখানে তরল অবস্থায় জল খুঁজে পাওয়া খুবই কঠিন হবে এবং পৃথিবীতে যেমন জীবন আছে তা সেইখানে সম্ভব হবে না। অপরদিকে আমি প্রথমেই যেমন একবার বললাম, কেপলার 452b এর আনুমানিক ভর প্রায় পৃথিবীর থেকে 5 গুণ বেশি। বেশি ভর মানে শক্তিশালী মহাকর্ষ, আর শক্তিশালী মহাকর্ষ গ্রহকে তার বায়ুমণ্ডল আরও শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। এতে হতে পারে যে বেশি মহাকর্ষ রানওয়ে গ্রিনহাউসের প্রভাবকে ধীর করে দেয় বা তার থেকে রক্ষা করে এবং গ্রহ তার সমুদ্রগুলোকে দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করতে পারে। কিছু বৈজ্ঞানিক মডেলও প্রস্তাব করে যে এর আকার বড় এবং ভরের কারণে এটি সম্ভবত আরও 500 মিলিয়ন বছর ধরে বসবাসযোগ্য থাকতে পারে। এমনকি এর নক্ষত্র থেকে আসা শক্তি বাড়তে থাকলেও। এখন এইখানে আরও একটি প্রশ্ন, এই গ্রহটি কি সত্যি গ্যাসীয় নাকি পাথরে? দেখুন এই গ্রহটির আকার সুপার আর্থ ক্যাটাগরিতে পড়ে। এই আকারের গ্রহগুলো পাথরে হতে পারে অথবা তারা ম্যানি নিপচুনও হতে পারে, অর্থাৎ একটি ছোট্ট পাথরের কোর এবং তার উপরে গ্যাসের একটি খুব পুরো স্তর। যদি এটি পৃথিবীর মতো পাথরে হয় তাহলে সেখানে একটি কঠিন পৃষ্ঠ থাকার সম্ভাবনা আছে এবং তখন তরল জল এবং জীবনের সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। কিন্তু যদি একটি মিনি নেপচুন হয় তাহলে সেখানে পা রাখার জন্য কোনো জমি থাকবে না, শুধু ঘন মেঘ এবং গ্যাসের সাম্রাজ্য থাকবে। এখনো পর্যন্ত আমাদের কাছে এমন কোনো প্রযুক্তি নেই যে আমরা এত দূর থেকে এর গঠনকে একেবারেই নিশ্চিত করতে পারি। হ্যাঁ, আগের গবেষণা অবশ্যই বলে যে কেপলার 452b এর আকারের গ্রহগুলোর পাথরে হওয়ার সম্ভাবনা বেশ অধিক, তাই আশা থেকেই যায়। নাসা কেপলার 452b এর যে ধারণামূলক চিত্রগুলোকে তৈরি করেছে তাতে প্রায়ই নীল সমুদ্র এবং সবুজ দ্বীপ দেখানো হয়, কিন্তু মনে রাখা জরুরি যে এটি কেবলমাত্র কল্পনা, একটি সম্ভাব্য পরিস্থিতি যা বিজ্ঞানীদের বোঝার উপরে ভিত্তি করে তৈরি। বাস্তবে সেখানে কি আছে আমরা এখনো জানি না। হতে পারে এটি একটি জলজ জগৎ বা ওয়াটার ওয়ার্ল্ড, অর্থাৎ সম্পূর্ণ জল দ্বারা ঢাকা একটি গ্রহ, অথবা এটি একটি উষ্ণ শুষ্ক মরুভূমি বা আমাদের পৃথিবীর মতোই এই দুটির একটি সুন্দর মিশ্রণ। সুতরাং বসবাসযোগ্যতার বিষয়টা কিছুটা জটিল। বিজ্ঞানীরা এখনও কেপলার মিশন থেকে প্রাপ্ত ডেটাকে আরও গভীরভাবে বিশ্লেষণ করছেন এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং এর মতো নতুন ও শক্তিশালী টেলিস্কোপের দিকে আশা করে আছেন, যা আমাদের এই বিষয়ে আরও রহস্য উন্মোচন করতে সাহায্য করতে পারে। যখন কেপলার 452b আবিষ্কৃত হয়েছিল তখন মিডিয়াতে আর্থ.2 পাওয়া গেল, মানুষের জন্য নতুন গ্রহ, এই সমস্ত শিরোনামের বন্যা বয়ে গিয়েছিল। কিন্তু কেপলার 452b কি সত্যি আর্থ.20? এটি কি সেই জায়গা হতে পারে যেখানে মানুষ তার পরবর্তী বাসস্থান তৈরি করবে? দেখুন, আর্থ 2.0 এই লেভেল দেওয়ার সম্ভাবনা কিছুটা তাড়াহুড়া হবে। হ্যাঁ, এটি এবং পৃথিবীর মধ্যে বেশ কয়েকটি চমৎকার মিল রয়েছে, তাই এটিকে পৃথিবীর আত্মীয় বা পৃথিবীর সদৃশ্য বলা ভুল হবে না। কিন্তু এটি পৃথিবীর কার্বন কপি বা যমজ এমনটা একেবারেই নয়।
যেমনটি আগেই আমি বলেছি, এটি আমাদের পৃথিবীর থেকেও 1.5 বিলিয়ন বছরের বেশি পুরনো। একটু ভাবুন, পৃথিবী আজ যেমন 1.5 বিলিয়ন বছর আগে কিন্তু একদমই এমন ছিল না, এবং আজ থেকে 1.5 বিলিয়ন বছর পরেও এমন থাকবে না। তাই কেপলার 452b তারার বিবর্তনমূলক যাত্রায় পৃথিবীর থেকে একটি খুব ভিন্ন স্থানে থাকতে পারে। কে জানে, হয়তো সেখানে জীবন আছে, সমৃদ্ধ হয়েছে এবং হয়তো শেষ হয়ে গিয়েছে, অথবা হয়তো সেখানে জীবন এখনো প্রাথমিক পর্যায়ে আছে। আর সেই সাথে এটাও হতে পারে যে সেখানে জীবন আমাদের থেকেও অনেক বেশি উন্নত হয়ে গেছে। এখন এই ধরনের হাজার হাজার সম্ভাবনা রয়েছে। এটি পৃথিবীর থেকে বেশ বড় এবং পুরো পাথরের গ্রহ, তাহলে আরো বেশি ভারী হবে। এর মানে হলো সেইখানকার ভূতত্ত্ব, সেইখানকার জলবায়ু, সেইখানকার বায়ুমণ্ডল এবং সেইখানে যদি জীবন থাকে তাহলে সেইখানকার জীবজগতও আমাদের এবং আমাদের পৃথিবীর থেকে বেশ ভিন্ন হবে। একটু কল্পনা করুন, দ্বিগুণ মহাকর্ষে বসবাস করা কেমন হবে। যদি আমাদের সেখানে টিকে থাকতে হয় তাহলে আমাদের হাড় ও পেশিকে আরো শক্তিশালী হতে হবে। সম্ভবত যদি সেইখানে মানুষ থাকে তাহলে তারা আমাদের থেকেও উচ্চতায় ছোট এবং আরো বলিষ্ঠ অর্থাৎ শক্তিশালী হবে, অথবা তাদের পুরো জৈবিক নকশা অন্যরকম হতে পারে যা উচ্চ মহাকর্ষের জন্য অনুকূল। এছাড়া বন্ধুরা, আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হলো এর দূরত্ব। যেমনটা আমরা জানি, এই গ্রহটি আমাদের থেকে 1400 থেকে 1800 আলোকবর্ষ দূরে রয়েছে। এটি এতটাই বেশি দূরত্ব যে বর্তমান প্রযুক্তির সাহায্যে সেখানে যাওয়া তো দূরের কথা, সেখানে যাওয়ার স্বপ্ন দেখাও বাস্তবসম্মত নয়। যদি আমরা কখনো আলোর গতিতে ভ্রমণ করার প্রযুক্তি তৈরিও করে নেই, যা এখনো বিজ্ঞান কল্পকাহিনীর বই এবং চলচ্চিত্রের মধ্যেই রয়েছে, তাহলেও সেইখানে পৌঁছাতে আমাদের 1400 বছর সময় লাগবে। আপনি জেনারেশন শিপের ধারণা শুনেছেন, যেখানে একটি পুরো মহাকাশযান একটি ছোট্ট শহর বা দেশের মতো হয় এবং সেইখানে একাধিক প্রজন্ম ভ্রমণ করতে করতে তাদের গন্তব্যে গিয়ে পৌঁছায়, কিন্তু সেটাও এখনো শুধুমাত্র একটি সুদূর স্বপ্ন। সুতরাং এই গ্রহটি আর্থের মতো হলেও সেইখানে মানুষের যাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু এই কথা অস্বীকার করার উপায় নেই যে কেপলার 452b এর আবিষ্কার বিজ্ঞান জগতে একটি অত্যন্ত বড় এবং ঐতিহাসিক মাইলফলক। এই আবিষ্কার আমাদেরকে জোর দিয়ে বলে যে পৃথিবীর মতো গ্রহ, যা তাদের সূর্য সদৃশ্য নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে বিদ্যমান, এই মহাবিশ্বে শুধু এটি কাকতালীয় কোনো ঘটনা নয়, বরং এটি একটি সাধারণ ঘটনা। কেপলার মিশনে এই ধরনের এমন আরও অনেক গ্রহ খুঁজে পাওয়া গিয়েছে। এই গ্রহের অধ্যয়ন থেকে আমরা পৃথিবীতে ভবিষ্যৎ সম্পর্কেও অনেক কিছু শিখতে পারি। আমাদের সূর্য একদিন বুড়ো হবে, বড় হবে, আরও উজ্জ্বল হবে। তখন আমাদের এই প্রিয় পৃথিবীর কি হবে? পৃথিবী কি একদিন শুক্রর মতো হয়ে যাবে? কেপলার 452b এর মতো পুরনো পৃথিবীর অধ্যয়ন আমাদের এই গুরুতর প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করতে পারে। এবার আসি সেই প্রশ্নে যা আপনাদের মনে সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে। কেপলার 452b এই গ্রহতে কি ভিনগ্রহী জীব থাকতে পারে? এর সরাসরি এবং ইতিবাচক উত্তর এখন কারো কাছে নেই, কিন্তু যেমনটা বলা হয়, আশায় পৃথিবী টিকে আছে। এখন আমাদের আশা হারানো উচিত নয়। সেটি ইনস্টিটিউট সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স এর বিজ্ঞানীরা কেপলার 452b কে তাদের অগ্র অধিকারের তালিকায় বেশ আগেই অন্তর্ভুক্ত করে নিয়েছে। সেটি বিশ্বজুড়ে বড় বড় রেডিও টেলিস্কোপের নেটওয়ার্ক ব্যবহার করে মহাবিশ্বের কোনায় কোনায় থেকে আসা যে কোনো ধরনের কৃত্রিম সংকেত ধরার প্রচেষ্টা করেন, এমন সংকেত যা হয়তো কোনো ভিন গ্রহের সভ্যতা দ্বারা পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কেপলার 452b এর দিক থেকে আমরা এখানে আছি এর মতো কোনো এলিয়েন রেডিও বার্তা পাওয়া যায়নি, কিন্তু অনুসন্ধান এখনো চলছে। কে জানে, হয়তো কোনো একদিন কোনো অদ্ভুত অজানা সংকেত আমাদের রেডিও টেলিস্কোপের কানে ধরা পড়বে। তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা কি কেপলার 452b সম্পর্কে আরো বেশি অধিক জানতে পারবো? বর্তমানে এটি এতটাই দূরে যে এর পৃষ্ঠকে সরাসরি দেখতে পারা বা সেখানে কোনো প্রোব পাঠাতে পারা বর্তমানে আমাদের জন্য অসম্ভব। কিন্তু আশার আলো হলো আমাদের অতি শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যা ইতিমধ্যেই মহাবিশ্বের এই সমস্ত রহস্যকে উন্মোচন করছে। এবং এছাড়াও পৃথিবীতে থাকা আরও উন্নত সব অবজারভেটরিগুলো হয়তো আমাদেরকে কেপলার 452b এর মতো দূরবর্তী এক্সোপ্ল্যানেটগুলোর বায়ুমণ্ডলের বিশ্লেষণ করতে সাহায্য করতে পারে। যদি আমরা কোনো এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে কিছু বিশেষ গ্যাস যেমন অক্সিজেন, মিথেন বা জলীয় বাষ্প এবং পরিমাণকে শনাক্ত করতে পারি, যা কেবল জৈবিক প্রক্রিয়া অর্থাৎ
জীবন থেকে উৎপন্ন হতে পারে, তাহলে এটি জীবনের একটি খুব শক্তিশালী বায়োসিগনেচার বা জীবনের একটি ইঙ্গিত হতে পারে। এটি 100% নিশ্চিত করবে না যে সেখানে এলিয়েন ফুটবল খেলছে, কিন্তু এটি একটি খুব বড় ইঙ্গিত হবে। কেপলার 452b আমাদের জন্য একটি গভীর রহস্য হলেও এর আবিষ্কার আমাদের কল্পনা শক্তিকে নতুন ডানা দিয়েছে। এটি আমাদের ভাবতে বাধ্য করেছে যে এই মহাবিশ্ব কতটা বিশাল, কতটা অদ্ভুত এবং কতটা সম্ভাবনাময়। আমরা এই অনন্ত মহাবিশ্বে একা আছি কিনা, এই প্রশ্নটি সম্ভবত মানবজাতির সবথেকে মৌলিক এবং সবথেকে বড় প্রশ্নগুলোর মধ্যে একটি, এবং কেপলার 452b এর মতো গ্রহগুলির আবিষ্কার আমাদের এই প্রশ্নের এক ধাপ আরও কাছাকাছি নিয়ে যায়। একটু ভাবুন, যদি সেখানে জীবন থাকে তাহলে তা কেমন হবে? তারা কি কার্বন ভিত্তিক হবে, নাকি তাদের জৈব রসায়ন, তাদের পুরো জীবন গঠন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা হবে? তারা কি চিন্তা করবে, তারা কি অনুভব করবে, তারা কি বুদ্ধিমান হবে? যদি হ্যাঁ, তাহলে তাদের সভ্যতা কেমন হবে, তাদের শিল্প, সঙ্গীত এবং তাদের গল্প কেমন হবে? এই সমস্ত প্রশ্নগুলি আমাদের বিজ্ঞান কল্পকাহিনীর জগতের মনে হয়। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, প্রতিটি বড় বৈজ্ঞানিক আবিষ্কার একটি ছোট্ট কৌতূহল থেকেই শুরু হয়। কেপলার 452b এর গল্প শুধু একটি অজানা গ্রহের গল্প নয়, এটি আমাদের মানুষের কখনো শেষ না হওয়া কৌতূহলের গল্প, আমাদের অনুসন্ধানের তৃষ্ণার গল্প, এবং এই বিশাল মহাবিশ্বে আমাদের অস্তিত্ব, আমাদের স্থান বোঝায় আমাদের অনন্ত প্রচেষ্টার গল্পকে। এটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা এই মহাজাগতিক সমুদ্রে কতটা ছোট। সুতরাং বন্ধুরা, কেপলার 452b, যাকে পৃথিবীর বড় ভাই বলা হোক, এটি দূরবর্তী অজানা আত্মীয়, এটি সম্ভাব্য নতুন আশ্রয়, অথবা এই অনন্ত মহাবিশ্বের আরেকটি এক্সোপ্ল্যানেট যাই হোক না কেন, এই একটি নাম আমাদের অনুপ্রাণিত করছে এই মহাবিশ্বের অগণিত রহস্যগুলোকে আরও গভীরভাবে অন্বেষণ করার জন্য। আমরা হয়তো আমাদের জীবনে কখনো কেপলার 452b এর মাটিতে পা রাখতে পারবো না, কিন্তু এর আবিষ্কার আগত প্রজন্মের জন্য, ভবিষ্যতের অনুসন্ধানকারীদের জন্য নতুন স্বপ্ন এবং গন্তব্যের দরজা খুলে দিয়েছে। কে জানে, হয়তো আজ যে শিশু এই ভিডিওটি দেখছে, সে আগামী দিনের সেই বিজ্ঞানী বা নভোচারী হয়ে উঠবে যে কেপলার 452b এর এই রহস্য উন্মোচন করবে, অথবা হয়তো তার থেকেও পৃথিবী সদৃশ্য এবং আমাদের কাছাকাছি কোনো নতুন গ্রহকে খুঁজে বের করবে। মহাবিশ্ব হল বিস্ময়কর এক গুপ্তধন, এবং কেপলার 452b তার একটি ছোট্ট কিন্তু খুবই মূল্যবান নমুনা। সুতরাং আপনাদের চোখকে সর্বদাই আকাশের দিকে তুলে রাখুন, আপনার কৌতূহলের আগুনকে কখনো নিভাতে দেবেন না, এবং সর্বদা নতুন কিছু শিখুন আর প্রশ্ন জিজ্ঞাসার জন্য প্রস্তুত থাকুন। আজকের এই মহাজাগতিক ভ্রমণ আপনার কাছে কেমন লাগলো? কেপলার 452b সম্পর্কে আপনার নিজের ধারণা কি? আপনার কি মনে হয় সেইখানে জীবন থাকতে পারে, এবং যদি হ্যাঁ, তাহলে কেমন জীবন? আমাকে নিচের কমেন্ট সেকশনে আপনার চিন্তাগুলোকে অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে এবং আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই লাইক করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।